সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা ইতিহাস শুরু করছি। এটাই প্রথম তোমাদের অনলাইনে ইতিহাস পড়ানো হবে। গত 11 তারিখে অনিবার্য কারণবশত ইতিহাস তোমাদের পড়ানো হয়নি। আমি প্রথম শুরু করছি। শুরু করার আগে কয়েকটা কথা বলি। যখন বিদ্যালয় চলছিল তখন আমি তৃতীয় অধ্যায় সমস্ত সেকশানে পড়িয়েছিলাম। সামান্য কিছু অংশ বাকি ছিল, আমার মনে আছে। দ্বিতীয় সামেটিভ ধরে নিয়ে আমি চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হল শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায় পড়ানো চলাকালীন সময়ে আমি এটা ব্যাখ্যা করব। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তিনটি যমজ ভাই, একে অন্যের হাত ধরাধরি করে চলে। সেটা এই পুরো চ্যাপ্টার আলোচনা হলে সেটা বুঝতে পারবে। এখন আমার আলোচ্য বিষয় শিল্প বিপ্লব। মানব সভ্যতার, বিশেষ করে আধুনিক সভ্যতার তিনটি বিপ্লব যা মানব সভ্যতাকে অনেকটা এগিয়ে নিয়েছে। আমরা বর্তমানকালে যে আধুনিক সভ্যতায় বাস করি তার মূলে তিনটি সভ্যতা। একটি শিল্প বিপ্লব, একটি ফরাসি বিপ্লব, একটি আমেরিকার স্বাধীনতার যুদ্ধ বা আমেরিকান বিপ্লব। এখন প্রথমেই আলোচনায় আসা যাক, বিপ্লব কাকে বলে। আমরা সাধারণভাবে বিপ্লব বলতে বুঝি প্রচলিত কোনো ব্যবস্থা, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এই ব্যবস্থার বিনা রক্তপাতে অথবা রক্তপাতের মধ্যে দিয়ে যদি আমূল পরিবর্তন ঘটে তবেই তাকে আমরা বিপ্লব বলি। বিপ্লব রক্তপাতের মধ্যে দিয়েও ঘটতে পারে, আবার বিনা রক্তপাতের মধ্যে দিয়েও ঘটতে পারে। যেমন ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, এগুলো রক্তের মাধ্যমে ঘটেছিল, অর্থাৎ রক্তপাতের মধ্যে দিয়ে ঘটেছিল। আর অন্যদিকে শিল্প বিপ্লব 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব, বিনা রক্তপাতের বিপ্লব। অর্থাৎ বিপ্লব বলতে অল্প কথায় বোঝানো যায় প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন যদি ঘটে কোনো ঘটনার মাধ্যমে, তাহলে আমরা তাকে বিপ্লব বলতে পারি। অনিবার্য কারণবশত একটু অসুবিধা হলো, তার জন্য দুঃখিত। এবার আমি রিপিট করছি যে শিল্প বিপ্লব বলতে আমরা তাহলে কি বুঝি। অবশ্য শিল্প বিপ্লব বলতে কি বুঝি তা নিয়ে ঐতিহাসিকরা একমত নয়। সাধারণভাবে বলা যায় মানুষের কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন যদি ঘটে এবং গুণগত মানের ক্ষেত্রে যদি অভূতপূর্ব পরিবর্তন দেখা যায় তাহলে তাকে শিল্প বিপ্লব বলে। তবে এটা ঠিক যে শুধু এটুকু বললেই শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করা সম্ভব নয়। অনেকের মতে শিল্প বিপ্লব ঘটতে হলে তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বৈশিষ্ট্য বা পরিবর্তন ঘটতে হবে। যেমন মূলধন বা বিনিয়োগের দ্বারা চালিত বৃহৎ কারখানা স্থাপন, উৎপাদিত পণ্য মুনাফার ভিত্তিতে বাজারে বিক্রির ব্যবস্থা থাকতে হবে, উৎপাদন প্রক্রিয়ার মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য মজুরির বিনিময়ে শ্রমিক বিনিয়োগ করতে হবে বা তাদের নিয়োগ করতে হবে। উৎপাদনের জন্য যে কাঁচামাল ও শ্রমিক, তার পাশাপাশি মূলধন বা পুঁজি, সেটা সরবরাহের জন্য বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার বিকাশ ঘটতে হবে, অর্থাৎ ব্যাংক বা অর্থ বিনিয়োগকারীর অন্য কোনো সংস্থা। এবার
মাল পরিবহনের ব্যবস্থা অর্থাৎ পরিবহন ব্যবস্থা শিল্প বিপ্লবের সঙ্গে যুক্ত। এই সব কয়টির সমন্বয় ঘটলেই তবেই তাকে আমরা শিল্প বিপ্লব বলতে পারি। একজন একটা প্রশ্ন করেছিল, আমি শিল্প বিপ্লবের সময়কাল সম্পর্কিত শেষের ঐতিহাসিকের নাম আমি কি বলেছিলাম? ঐতিহাসিক নেপ, NEF। ঐতিহাসিক নেপ শিল্প বিপ্লবের কোনো সুনির্দিষ্ট কালসীমা চিহ্নিতকরণের বিরোধী ছিলেন। এটা তার মতে একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং অনেক আগের থেকে তার প্রস্তুতি পর্ব চলেছিল ইংল্যান্ডে। যাই হোক, আমার পরের কারণে আসি। পরের শিল্প বিপ্লব হওয়ার কারণ হল সস্তা শ্রমিক। বিগত শিল্প বিপ্লব হওয়ার 200 বছর আগে থেকেই ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল। জনসংখ্যা যদি বৃদ্ধি ঘটে, চাষের জমি পৃথিবীতেই বলো, যে কোনো দেশেই বলো, তা সীমিত। সুতরাং জমির অভাব ঘটবে, কিছু লোক বেকারে পরিণত হবে। তাই অনেক গ্রাম থেকে শহরে আগমন ঘটেছিল। তারা শহরের বিভিন্ন ফ্যাক্টরিতে বা কারখানায় শ্রমের বিনিময়ে, মজুরির বিনিময়ে তারা নিযুক্ত হয়েছিল। অর্থাৎ সস্তা শ্রমিক, ইংল্যান্ডের কোনো অভাব ঘটেনি। এই যে ভূমিহীন কৃষক শ্রেণী শ্রমিক শ্রেণীতে পরিণত হয়, তারা শহরের কলকারখানাতে নামমাত্র মজুরিতে তারা নিযুক্ত হয়। এটা সম্ভব হয়েছিল জনসংখ্যা বৃদ্ধির জন্য। অর্থাৎ সুলভ শ্রমিক শিল্প বিপ্লবের সহায়ক হয়। এবার আরেকটি বিষয় হলো সরকারি পৃষ্ঠপোষকতা। কারণ দেশে যদি অরাজকতা থাকে, আইন শৃঙ্খলা না থাকে, রাজনৈতিক অস্থিরতা থাকে, তাহলে সেখানে কোনো বিপ্লব ঘটতে পারে না। অর্থাৎ শিল্প বিপ্লব। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের আগে 2টি রাজবংশ রাজত্ব করেছিল। একটা হচ্ছে টিউডর রাজবংশ, স্টুয়ার্ট রাজবংশ। এই রাজবংশে দীর্ঘদিন, এদের শাসনে, 2 বংশের শাসনে দীর্ঘদিন ইংল্যান্ডে শান্তি বিরাজ করেছিল। কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না। এবং ইংল্যান্ডের অর্থনীতিতে তখন গতি এসেছিল। ইংল্যান্ডে এই সময় এক ধরনের মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়েছিল, যারা ছিল উদ্যোগী পুরুষ। অর্থাৎ তারা বিভিন্ন পুঁজি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার তাদের সামর্থ্য ছিল এবং ইচ্ছা ছিল। এই ইচ্ছাটাও একটা কারণ এই ধরনের অভিজাত শ্রেণী ইউরোপের অন্যান্য দেশে ইংল্যান্ডের অনেক পরে হয়েছে, এবং তারাই পার্লামেন্টে সরকারকে শিল্পের উন্নয়নের জন্য সাহায্য করতে বাধ্য করে। ফলে ব্রিটিশ সরকারও দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের নানাভাবে সাহায্য করে, এবং শিল্পপতিদের ইচ্ছার জন্য তারা বিদেশি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক বসিয়ে দেশীয় শিল্পকে সুরক্ষিত করে। অর্থাৎ ইংল্যান্ডে যাতে ভারতীয় পণ্য যাতে না ঢুকতে পারে, তার জন্য শুল্ক বেশি চাপানো হয়। কেন? কারণ আমরা জানি যে ভারতের কাপড়ের চাহিদা ছিল পৃথিবী জোড়া। ইংল্যান্ডে তার একটা বাজার ছিল, ইউরোপে তার একটি বাজার ছিল। এই ভারতের কাপড় যাতে ইংল্যান্ডের বাজারে না আসতে পারে, তার জন্য শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। ইংল্যান্ডের শিল্প সুরক্ষিত থাকে। আবার ইংল্যান্ডের শিল্পজাত পণ্য বা কাপড় যখন ভারতের বাজারে আসবে, তার শুল্ক কম ছিল। ফলে ভারতের বাজার ইংল্যান্ডের কলকারখানাজাত কাপড়ে ছেয়ে যায়, সস্তা হয়, রঙিন কাপড় সহজেই মানুষকে আকৃষ্ট করে। ফলে ভারতের অবশিল্পায়ন ঘটে। একটি বিষয় হলো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বৈজ্ঞানিক আবিষ্কার। কারণ আমার পুঁজি হলো, কৃষি বিপ্লব হলো, সরকারি পৃষ্ঠপোষকতা হলো, সস্তা শ্রমিক হলো, বাজার হলো, উপনিবেশ হলো, কী করে শিল্প হবে? যন্ত্র যদি আবিষ্কার না হয়।
বৈজ্ঞানিক আবিষ্কার যদি না হয় তাহলে তো শিল্প হতে পারে না। সুতরাং ইংল্যান্ডে অনেক আগের থেকেই বৈজ্ঞানিক বিপ্লবের একটা প্রস্তুতি চলেছিল। ইংল্যান্ডের বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। আমি কয়েকটি যন্ত্রের নাম এবং সেগুলো কে আবিষ্কার করে বলছি, যেগুলো পরীক্ষায়ও আসে। জন কে, উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল। জন স্মিটনের ব্লাস্ট ফার্নেস। জেমস হারগ্রিভসের স্পিনিং জেনি। রিচার্ড আর্করাইটের ওয়াটার ফ্রেম। ক্রম্পটনের স্পিনিং মিউল। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন। কার্ট রাইটের পাওয়ারলুম। ম্যাথু বোল্টনের বোল্টন ইঞ্জিন। টেলফোর্ড ও ম্যাকাডামের পিচ রাস্তা তৈরির কৌশল। জর্জ স্টিফেনসনের বাষ্পচালিত ইঞ্জিন। হামফ্রে ডেভির সেফটি ল্যাম্প প্রভৃতির আবিষ্কার শিল্প বিপ্লবকে সহায়তা করেছিল। আরেকটা জিনিস প্রয়োজন, প্রাকৃতিক পরিবেশ এবং সম্পদ, খনিজ সম্পদ। কারণ শিল্পের জন্য তো খনিজ সম্পদ প্রয়োজন। যে কোনো একটা উপাদান কম হলে তো বিপ্লব ঘটবে না। যেমন খনিজ সম্পদ, কয়লা, লোহা, টিন, তামা, এগুলো প্রত্যেকটারই অভাব ছিল না। ইংল্যান্ডে এই খনিজ সম্পদ, প্রচুর পরিমাণে খনিজ সম্পদ ছিল। ফলে ইংল্যান্ডে সমস্ত উপাদানগুলি ইংল্যান্ডে ছিল, যার ফলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়া সম্ভব ছিল। আরেকটি বিষয় হলো যে পরিবর্তনশীল সামাজিক দৃষ্টিভঙ্গি। মানে কি, যে নতুনকে গ্রহণ করার বা নতুনকে গ্রহণ করার ঝুঁকিপূর্ণ মানসিকতা যদি না থাকে তাহলে নতুন কিছু সম্ভব হয় না। ইংল্যান্ডে যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল বা যাদের ইংল্যান্ডে পুঁজিপতি শ্রেণী বলা হয়, অর্থাৎ কৃষিবিদ পুঁজি যাদের হাতে এসেছিল, তাদের এই মানসিকতা ছিল। অর্থাৎ সমস্ত ধরনের শিল্পের জন্য যে সহায়ক উপাদানগুলি প্রয়োজন, সেই উপাদানগুলি ইংল্যান্ডে সমন্বয় ঘটেছিল। তাই ফ্রান্স, জার্মানি, রাশিয়া এদের অনেক আগে, বেলজিয়াম এদের অনেক আগে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এবারের আলোচনার বিষয় হলো ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব আগে ঘটল, অন্যত্র কেন শিল্প বিপ্লব ঘটল না। এ বিষয়ে প্রথমেই বলি, শিল্প বিপ্লবের যে সমস্ত উপাদানগুলির সমন্বয়ে শিল্প বিপ্লব সংগঠিত হয় তার প্রত্যেকটি ইংল্যান্ডে সমন্বয়ে ঘটেছিল। তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। তবে হ্যাঁ, কিছু কিছু প্রাকৃতিক কারণ, যেমন ইংল্যান্ডের আবহাওয়ার স্যাঁতস্যাঁতে, যা বয়ন শিল্পের জন্য প্রয়োজন হয়, কিন্তু এই ধরনের আবহাওয়া ইউরোপের অনেক দেশেই আছে। তাহলে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব ঘটল? আবার বলা হয় ইংল্যান্ডের স্থলভূমির অতি কাছে সমুদ্র, অর্থাৎ ইংল্যান্ডের প্রত্যেকটা জায়গার থেকে 70 কিলোমিটার, স্থলভাগের থেকে 70 কিলোমিটার মধ্যেই সমুদ্র। এরকম ভৌগোলিক অবস্থান হওয়ার ফলে সেখানে বন্দরের সুবিধা ছিল। ইউরোপের অনেক দেশেই তো এই সুবিধা আছে। আবার বলা হয় যে ইংল্যান্ডে বায়ুচালিত শক্তি ব্যবহার করার খুব সুবিধা ছিল, কিন্তু হল্যান্ডে সমুদ্রের থেকে হল্যান্ডের যে উচ্চতা, সেখানে বায়ুশক্তির প্রচুর পরিমাণে আছে। তাহলে সেখানে কেন শিল্প বিপ্লব ঘটল না? তাহলে এমন কিছু উপাদানের প্রয়োজন, যে উপাদান ইংল্যান্ডে ছিল, ইউরোপের অন্য কোনো দেশে
সেই উপাদানগুলি অনেক দেরিতে তাদের উদ্ভব হয়েছিল, যার জন্য সেই দেশে না হয়ে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এবার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি আমি আলোচনা করব। শিল্প বিপ্লব হওয়ার জন্য প্রথমেই যে বিষয়টা প্রয়োজন তা হলো কৃষি বিপ্লব। কৃষি বিপ্লব না হলে, তার আগে একটা কথা বলি, মনে রাখবে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল তা প্রথম বস্ত্রশিল্পের বিপ্লব ঘটেছিল। একসঙ্গে কোনো দেশে সব শিল্পে বিপ্লব ঘটতে পারে না। কোনো একটি শিল্পে বিপ্লব ঘটলে তার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য ক্ষেত্রেও বিপ্লব ঘটে। এই বস্ত্র শিল্পে ইংল্যান্ডে যে বিপ্লব ঘটেছিল, এই শিল্প বিপ্লবের আগে কৃষি বিপ্লব হওয়া প্রয়োজন। কারণ শিল্প বিপ্লবের জন্য জনসংখ্যা বৃদ্ধি চাই, শ্রমিকের প্রয়োজন হবে, আর জনসংখ্যা বাড়লে খাদ্যের প্রয়োজন। কৃষিজাত পণ্যের উৎপাদন যদি বৃদ্ধি না পায় তাহলে খাদ্যের অভাব ঘটবে না, অভাব মিটবে না। আবার কৃষি উৎপাদন যদি না হয়, বস্ত্রের শিল্পের কাঁচামাল প্রয়োজন, সেই কাঁচামাল উৎপাদিত হবে না। কৃষিক্ষেত্রে বিপ্লব না ঘটলে কাঁচামাল, শ্রমিক, খাদ্য, আবার কৃষকের আর্থিক সচ্ছলতা আসবে না। আমি মাল উৎপাদন করলাম, বাজারে কেউ কিনল না, সব নিয়ে কি সমুদ্রে ফেলে দেব? তাহলে কি বিপ্লব ঘটবে? অতএব কৃষকের হাতে পয়সা থাকতে হবে মাল কেনার জন্য। আবার কৃষকের হাতে কিভাবে পুঁজি সৃষ্টি হবে? কোনো একজন কৃষক তার 1 বিঘা জমিতে 20 মণের জায়গায় কৃষি বিপ্লবের ফলে আরও 5 মণ ধান বেশি হলো। কৃষকের সারা বছরের খাওয়ার জন্য তার 15 মণ চাল লাগে বা ধান লাগে, আর যে 10 মণ ধান তার অতিরিক্ত উৎপাদন হচ্ছে, সে তখন সেগুলো বিক্রি করবে। বিক্রি করে সেই অর্থ সে ব্যাংকে রাখবে বা বাড়িতে রাখবে, অর্থাৎ তার হাতে পুঁজির সৃষ্টি হবে। তাহলে বাজারে সে তার নিত্য প্রয়োজনীয় পণ্য সে কিনতে পারবে, বাদ বাকি পুঁজি সে ব্যাংকে জমা করবে। এইভাবে ব্যাংকে পুঁজির সৃষ্টি হয়, সেই পুঁজি আবার শিল্পের বিনিয়োগ ঘটে। সুতরাং কৃষি বিপ্লব না ঘটলে, ইংল্যান্ডে এই বিপ্লব ঘটেছিল শিল্প বিপ্লব হওয়ার প্রায় 200 বছর আগে, যার জন্য ইংল্যান্ডে পুঁজির অভাব হয়নি, খাদ্যের অভাব হয়নি, কাঁচামালের অভাব হয়নি। কাঁচামাল প্রসঙ্গে আবার আমি পরে একটা কথা বলবো। আর শিল্প বিপ্লব হওয়ার জন্য 3টি জিনিস খুব প্রয়োজনীয়: কাঁচামাল, প্রতিদ্বন্দ্বিতাহীন বাজার ও মূলধন। এই 3টি ক্ষেত্রে ইংল্যান্ডে তার কোনো অভাব ঘটেনি। কারণ ইংল্যান্ডের উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর উপনিবেশ ছিল। ভারত ইংল্যান্ডের উপনিবেশ ছিল। সুতরাং তার কোনো কাঁচামালের অভাব ঘটেনি। ভারত থেকে প্রচুর কাঁচামাল ইংল্যান্ডে চলে যেত, যার ফলে আমরা জানি দেশীয় শিল্পের অবক্ষয় ঘটেছিল, যাকে অবশিল্পায়ন বলা হয়। অর্থাৎ ভারতের থেকে সেই প্রয়োজন তারা মিটিয়েছিল। আবার ইংল্যান্ডে তৈরি কাপড়, ভারতের কাঁচামাল দিয়ে তৈরি কাপড়, যন্ত্রে তৈরি কাপড় ভারতের বাজারে ছেয়ে যায়, ফলে ভারতে অবশিল্পায়ন ঘটেছিল। অর্থাৎ ভারত ইংল্যান্ডের বড় বাজার হলো। আবার ভারত থেকেই সে কাঁচামাল সংগ্রহ করলো। অর্থাৎ কাঁচামাল সরবরাহের ইংল্যান্ডে যে সুবিধা ছিল বিভিন্ন উপনিবেশ থেকে, এই সুবিধা অন্য দেশে ছিল না। তাদের অনেক পরে উপনিবেশ বিস্তার ঘটেছিল।
সুতরাং এক্ষেত্রে বাজারেরও অভাব ঘটেনি, বিভিন্ন পরিবেশে তারা বিক্রয় করতে পারত। এরপর আমরা অনেকটা আলোচনা করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এখনই তোমরা করো, আমি উত্তর দেব। যদি না থাকে আমি পরবর্তী পরিকল্পনা বলে আমি আজকে পড়াশোনা বন্ধ করব। মনে হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন যদি না থাকে তাহলে আমি পরের পরিকল্পনাটা বলি। এর পরের দিনে আমার যেদিন থাকবে সেদিন আমি শিল্প সমাজের উদ্ভব, তোমাদের বই অনুসারে শিল্প সমাজের উদ্ভব ও তার মধ্যেকার বিভাজন, নতুন শহরের বিকাশ, গ্রাম থেকে শহরে অভিপ্রাণ, রাজনৈতিকভাবে বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ, অর্থনৈতিক সম্পদ বন্টনে বিভাজন, অর্থাৎ সমাজতান্ত্রিক আন্দোলন উদ্ভবের আগে পর্যন্ত যে বিষয়গুলো আছে সেইগুলো পড়াবো। যদি সময় থাকে তাহলে সমাজতান্ত্রিক বিষয়টা আলোচনা করব।